হ্যাঁ, কি হয়েছে বল? কি হয়েছে কানাইয়ের? ঝগড়া হয়েছে বুঝি? মা, কানাই আম পুকুরে না। ছেলের অবস্থা বুঝতে পেরে তাকে বুকে টেনে নিয়ে শান্ত করার চেষ্টা করল সরলা। মাকে জড়িয়ে ধরলে যেন সব ভয় পালিয়ে যায়। বাবলু এবার বাগান আর আম পুকুরের সব ঘটনা খুলে বলল তার মাকে। কি বলছিস এসব? তুই তুই ঠিক দেখেছিস? কিন্তু লোকে যদি বলে তুই তুই ধাক্কা দিয়ে ওকে জলে ফেলে দিয়েছিস, তখন কি হবে? আমি কেন ফেলবো মা? ও তো নিজেই জলে নেমেছিল। আমি তোকে জলে নামতে মানা করেছিলাম। সরলা ছেলেকে নিয়ে ছুটল কানাইদের বাড়ির দিকে। পলকে সারা গ্রামে রটে গেল খবরটা। দলে দলে মানুষ গিয়ে জমা হতে শুরু করলো পুকুর পাড়ে। সেদিন কানাইয়ের কাটা মাথাটা ভেসে উঠেছিল পুকুরের জলে, আর তার দুপাটি দাঁতের ফাঁকে গোজা ছিল ওই কাঁচা আমটা। এই ঘটনার পর প্রায় 1 বছর কেটে গেছে। গ্রামের মাটিতে আবার বৈশাখ নেমেছে। আশেপাশের বেশ কিছু গ্রাম মিলিয়ে এখানে একটাই পোস্ট অফিস, আর তার পিয়ন হলো পাশের গ্রামের রাখাল। সারাদিন সাইকেল নিয়ে ঘুরে ঘুরে চিঠি বিলি করে, আর তার সাথে নিজের ঘরে বানানো মালিশের তেল। এটা তার উপরি রোজগার। সেদিন চিঠি বিলি করতে করতে যখন সে বাসন্তীপুর এসে পৌঁছালো, তখন সূর্য মাঝ গগনে। ঝোলার শেষ চিঠিগুলো গ্রামে বিলিয়ে দিয়ে বাড়ি ফিরে যাবার পথে থামলো আম পুকুরের ধারে। জলের শ্যাওলা সরিয়ে চোখে মুখে ঠান্ডা জল দিল। তারপর একটা গাছের নিচে বসলো খানিক বিশ্রাম নেবার জন্য। সারাদিনের ক্লান্ত শরীরে একটু ঠান্ডা পেতেই চোখে ঘুম নামলো তার। শরীরটা হয়তো একটু বেশি ক্লান্ত ছিল। ঘুম যখন ভাঙল, তখন সূর্য পাটে নামতে শুরু করেছে। আকাশে কালো মেঘ ভিড় করে এসে আরো অন্ধকার করে দিচ্ছে চারিদিক। রাখাল তাড়াতাড়ি ঝোলাটা কাঁধে নিয়ে উঠে দাঁড়ালো। জায়গাটা যেন একেবারে আলকাতরা ঢেলে দাঁড়িয়ে আছে। ছোপের গায়ে শুধু জোনাকিগুলো ঘুরে বেড়াচ্ছে। রাখাল সাইকেলটা নিয়ে রওনা দিতে যাবে, এমন সময় তার কানে একটা শব্দ এলো। মনে হলো কেউ যেন জলে সাঁতার কাটছে। এই অন্ধকারে কে নামলো? রাখালের কৌতূহলী মন ব্যাপারটা উপেক্ষা করে এগিয়ে যেতে পারল না। সাইকেলটা একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে সেখানে রেখে এগোলো জলের দিকে। আবছায়া অন্ধকারে যদিও তেমনভাবে কিছু দেখা যাচ্ছে না, তবুও এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে পুকুরের জলটা ক্রমাগত নড়ছে। কিন্তু কাজটা করছে কে? কাউকে দেখতে না পেয়ে রাখাল গলা তুলল। ওখানে কেউ আছো নাকি? সাড়া দাও। তার কথা শেষ হতেই জলের শব্দটা থেমে গেল। একটা নাম না জানা পাখি বিশ্রী শব্দ করতে করতে উড়ে গেল পুকুরটার উপর দিয়ে। জায়গাটা চাপ চাপ অন্ধকারে ঢাকা। রাখালের শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। সে তাড়াতাড়ি সেখান থেকে রওনা দেবার জন্য যেই পা বাড়িয়েছে, অমনি পেছন থেকে একটি মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো তার কানে। রাখাল, কোথায় যাচ্ছ? জলে নামবে না?
এসো, জলে নেমে এসো। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? এসো। রাখাল পিছনে ফিরে তাকালো। সমস্ত শরীর কেমন যেন অবশ হয়ে আসছে তার। পা দুটো যেন ক্রমাগত পুকুরের দিকে এগিয়ে যাচ্ছে। সে যেন আপনা থেকেই এগোতে শুরু করলো জলের দিকে, যেন এক অমোঘ টান। দেখতে দেখতে কখন যে সে পুকুরের মাঝখানে এসে দাঁড়িয়েছে সেটা নিজেও বুঝতে পারেনি। একটা ঠান্ডা হাওয়া খেলে গেল সমস্ত জায়গাটাতে। রাখালের ঠিক পেছনে কয়েক হাত দূরে জলের তরঙ্গ খেলে যাচ্ছে। রাখাল সেদিকে ফিরে তাকালো। গাছের ফাঁক দিয়ে অল্প অল্প বৃষ্টির জল এসে পুকুরের উপর মৃদু আলোড়ন তুলেছে, কিন্তু তার সাথে আরো একটা কিছুর আলোড়ন জায়গাটাকে কেমন মায়াবী করে তুলেছে। সাঁতার কাটতে কাটতে কিছু একটা এগিয়ে আসছে রাখালের দিকে। স্পষ্ট করে কিছুই দেখা যাচ্ছে না। এই পুকুরে কুমির আছে বলে তো কখনো শোনেনি। আর সেই মহিলা যার কণ্ঠস্বর রাখালের পঞ্চ ইন্দ্রিয়কে গ্রাস করেছে, সে কোথায়? জিনিসটা আরো কিছুটা এগিয়ে আসতেই রাখাল দেখল ওটা কোনো কুমির নয়, একটি মেয়ে, একটি সাদামাটা গ্রাম্য মেয়ে। যদিও তার মুখমণ্ডল বা শারীরিক গঠন কোনোটাই সম্পূর্ণ মানুষের মতো নয়, অর্ধমানবী বলা যেতে পারে। মাথার এলো চুল পুকুরের জলে যেন চাদর বিছিয়েছে। নাকটা টিকালো হতে হতে এতটাই সামনের দিকে ঝুঁকে পড়েছে যে ঠোঁট দেখা যায় না। চোখ দুটো মাছের মতো পল্লবহীন অথচ লাল। সারা শরীর শ্যাওলায় ঢেকে সবুজ হয়ে গেছে। রাখাল এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। কেউ যেন তাকে তাকিয়ে থাকতে বাধ্য করছে। সেই অর্ধমানবী রাখালকে মাঝখানে রেখে চারিদিকে সাঁতরে প্রদক্ষিণ করছে। এতক্ষণ কোনো হুঁশ না থাকলেও এবার এক প্রচন্ড চিৎকারে আচ্ছন্ন ভাবটা কেটে গেল রাখালের। সেই অদ্ভুত মহিলাটির মুখ থেকে বেরিয়ে আসছে সেই চিৎকার, যেন সমস্ত চরাচরকে গ্রাস করে নিতে চাইছে সে। ব্যাঙের মতো উল্টে থাকা চটচটে আঠালো জিভটা থরথর করে কাঁপছে। সেটা এবার এসে স্পর্শ করলো রাখালের শরীরটাতে। গলা থেকে গাল, গাল বেয়ে কপালে উঠেছে সেটা, আবার নেমে আসছে গলায়। রাখালের গলা পিঁচিয়ে ক্রমশ ফাঁসির মতো চেপে বসছে ওই অপার্থিব চটচটে জীব। রাখালের মুখ দিয়ে শুধু একটা গোঙানি বেরিয়ে এলো। নিজের দু হাত দিয়ে আপ্রাণ চেষ্টা করেও সে কিছুতেই পারছে না সেই বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে। হঠাৎ কেউ যেন এক ছটকাটানে তাকে নিয়ে চলে গেল জলের ভিতরে। আমপুকুরের জলে তলিয়ে গেল আরো একটি প্রাণ। মুষলধারে বৃষ্টি আমপুকুরের জলের উপরে আলোড়ন তুলছে, তবে তার অতল গভীরে বিরাজমান এক নিষ্ঠুর স্থির শান্ত ভাব। যেহেতু এদিকে এখন আর কেউ খুব একটা বেশি আসে না, তাই রাখালের মৃত্যুর খবরটা ছড়াতে বেশ কিছুদিন সময় লেগেছিল। সাইকেলটা পোস্ট অফিসে জমা করে এসেছিল বাসন্তীপুর গ্রামের মানুষেরা। বিগত এক বছরে কানাইয়ের মৃত্যুর আতঙ্কটা প্রায় থামাচাপা পড়ে গেছিল, কিন্তু রাখাল যেন
সেই চাপা আগুনে আবার ঘি ঢালল। এখন মানুষ দিনের বেলাতেও পুকুরের দিকে তো দূরের কথা, ওই আম বাগানের দিকেও পা বাড়ায় না। গ্রামের এক কোণায় মৃত্যুর শান্ত ফাঁদ পেতে খাপটি মেরে বসে থাকে আম পুকুর। গ্রামের মানুষের ধারণা নিতাই খুড়োর মেয়ের অতৃপ্ত আত্মা আজও ঘুরে বেড়ায় আম পুকুরের জলে। মন্দিরের ঠাকুরমশাই দীননাথ শাস্ত্রী সন্ধ্যার পুজো সেরে বাড়ি ফেরার পথে মাঝে মধ্যে নাকি পুকুরের জলে কিসের শব্দ শুনতে পান। সাহস করে অবশ্য কখনো গিয়ে দেখেননি। দিন পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর আসে। বছরের পর বছর গ্রাম একই তালে চলতে থাকে, কিন্তু ওই পুকুরটুকু ছাড়া সারা গ্রামে আর কোনো সমস্যাই দেখা দেয় না। কিন্তু বিপত্তিটা ঘটল সেবার বর্ষায়। 7 দিন টানা অবিশ্রান্ত বৃষ্টিতে সমস্ত গ্রাম জলে থই থই। পুকুর, মাঠ, রাস্তা কোনো কিছুই আলাদা করে চেনা যায় না। গ্রামে খালবিলের জল উপচে উঠে পথ ঘাট সব ভাসিয়ে দিয়েছে। বাড়ির উঠোনগুলো পর্যন্ত জলে ডুবে গেছে। আরো কিছুদিন এইভাবে বৃষ্টি হলে ঘরে জল ঢুকবে। বর্ষাকালে গ্রাম বাংলার এই ধরনের পরিস্থিতি খুবই সাধারণ ঘটনা, কিন্তু বাসন্তীপুরের ক্ষেত্রে এটাই হলো বিপজ্জনক। কারণ অন্যান্য খালবিলের জলের সাথে আম পুকুরের জলও ছড়িয়ে পড়েছে সমস্ত গ্রামে। কুমোর পাড়ার জগাদের বাড়িতে সেদিন রাতের জন্য খিচুড়ি আর বেগুন ভাজা বানাচ্ছিল জগার বউ। কেরোসিন তেলের বাতি জ্বালিয়ে মাটির দাওয়ায় এক মনে সে রান্না করছে। জগা ঘরে বসে বর্ষায় ঠিক কতটা ব্যবসার ক্ষতি হয়ে গেল সেই নিয়ে হিসেব করছে মনে মনে। কিন্তু খিচুড়ি আর বেগুন ভাজার গন্ধে কিছুতেই যেন মন বসাতে পারছে না। এ তোর হলো রে বউ, তাহলে দে দেখিনি। বাজে শব্দে আর ব্যাঙের ডাকে তো কানে তালা লাগবার জোগাড়। তাড়াতাড়ি দুটো খেয়ে শুয়ে পড়বো আজ। তুইও বসে পড়, রাত করিসনি বেশি। দাওয়ায় আসন পেতে খেতে বসল জগা। ঠান্ডা ঠান্ডা পরিবেশে গরম গরম খিচুড়ি। ব্যবসাপত্রের চিন্তা মাথা থেকে ঝড় হাওয়ায় কোথায় উড়ে গেল কে জানে। মাটির হাড়ি থেকে পাতে খিচুড়ি তুলে দিচ্ছে ওর বউ। ওরা দুজনে দাওয়ায় বসে রাতের খাবার খাচ্ছে। চারিদিকে নিকষ কালো অন্ধকারের সাথে ঝিঝি পোকা আর ব্যাঙে যেন বর্ষা মঙ্গল গাইছে। এর মাঝে হঠাৎ উঠোনে জমে থাকা জলে ছলাৎ করে একটা শব্দ হলো। একবার নয়, পরপর বেশ কয়েকবার। জগার লোভাতুর চোখ দুটো একবার তাকালো সেই দিকে। ইদানিং খালবিলের জল পাড় ছাপিয়ে উঠে আসাতে তাদের বাসিন্দারা মানে মাছগুলো সর্বত্র অবাধে ঘুরে বেড়াচ্ছে। গতকালই তো নগেন খুড়ো তার উঠোন থেকে কয়েকটা জ্যান্ত কই ধরেছে। ওগুলো কিসের আওয়াজ বলতো বউ? আমাদের উঠোনে মাছ ঢুকলো নাকি? দাঁড়া তো দেখি একবার কিসের আওয়াজ হয়। জগা আলোটা হাতে নিয়ে উঠোনে নেমে এলো। ঘরে ওই একটা মাত্র কেরোসিন তেলের আলো। সেটা নিয়ে উঠোনে নেমে আসতেই মাটির দাওয়াটা আবছা অন্ধকার হয়ে গেল। জগার বউ সেখানে বসে আছে দুটো পা তাকলে। হঠাৎ দাওয়া থেকে ভেসে এলো এক প্রচন্ড চিৎকার। জগা তাড়াতাড়ি উঠে এলো। কি হলো বউ? অমন করে চিৎকার করলি কেন? কি হয়েছে? ওখানে কে বসে আছে? হ্যাঁ, কে কে বিপৎস চেহারা? কে ওটা?
জগা বউয়ের দেখানো দিকটাতে আলোটা তুলে ধরল। কই রে, কেউ তো নেই ওখানে। তুই কি দেখতে কি দেখেছিস? খামোখা ভয় পাচ্ছিস? না না, আমি ভুল দেখিনি। ওই তো টাওয়ার কোনটায় বসেছিল, আমার দিকে কেমন ভাবে যেন তাকাচ্ছিল, আর মুখ থেকে লম্বা জীবের মতো কিছু একটা বেরিয়ে ঝুলছিল। আমি ঠিক দেখেছি, আমার কোনো ভুল হয়নি। এর আগে এই ধরনের কোনো জীবের কথা গ্রামের মানুষ শোনেনি। আর আমপুকুরে পাণ্ডববাকে দর্শন করার দুর্ভাগ্য একমাত্র রাখালের হয়েছিল। কাজে তার রূপ সম্পর্কে এই গ্রামের মানুষের কোনো ধারণাই নেই। জগা তার বউকে কোন রকমের ঠান্ডা করে ঘরে নিয়ে এলো, কিন্তু সে কিছুতেই তার বউয়ের কথা বিশ্বাস করতে পারল না। ভাবল তার বউ যা দেখেছে সেটা তার চোখের ভুল। ঘরে বউ ঘুমিয়ে পড়লে জগা দাওয়ায় এসে একটা বিড়ি ধরায়। রাতের সাথে ঝড়ের বেগ যেন উত্তরোত্তর বাড়ছে। দুদিনের মধ্যে জল না কমলে মাটির ব্যবসা একেবারে লাটে উঠবে তার। বসে বসে জগা এইসব নানা চিন্তা করছে আর কুণ্ডলি পাকিয়ে বিড়ির ধোঁয়া ছাড়ছে। এমন সময় হঠাৎ নিজের পিঠে একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলো সে। শীতল চলো হাওয়ায় শরীরটা যেন শিরশির করে উঠল একবার। আনমনা ভাবে পিঠের যতটুকু অংশে হাত যায় একবার হাতিয়ে নিল সে। কিছুই নেই, কিন্তু কয়েক মুহূর্ত পর স্পর্শটা আবার অনুভব করল। এবার যেন সেটা শিং দাঁড়াবে নিচ থেকে ওপরের দিকে উঠে আসছে। জগা এক ঝটকায় পেছনে ঘুরে তাকালো। ঘরের দরজার ঠিক পাশে ওটা কে বসে আছে? তবে কি বউ যা বলেছিল সব ঠিক? একটা অর্ধ মানবী জাতীয় প্রাণী ক্রূর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। চাউনিতে কিছু একটা আছে। ভয় পেলেও চোখ সরাতে মন চায় না। আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে সেটা এগিয়ে আসছে জগার দিকে। তারপর এক পা দুপা করে ঠিক জগার পাশ দিয়ে দাওয়াবে নামলো উঠোনের জলে। অন্ধকার জলের দিকে চেয়ে রইল জগা, কিন্তু আচমকা জলের ভেতর থেকে একটা জীব এসে জড়িয়ে ধরলো জগার মাথাটা। সেই একইভাবে একটা চটচটে জীব তার গলায় ক্রমশ চেপে বসছে। দম বন্ধ হয়ে আসছে জগা। চেষ্টা করে মৃদু আর্তনাদ ছাড়া আর কোনো শব্দ বেরোচ্ছে না মুখ থেকে। ধীরে ধীরে বুঝে আসছে জগার চোখের পাতা। মুখ দিয়ে বেরিয়ে আসার শব্দটা কমতে কমতে একসময় বন্ধ হয়ে যায়। জগার প্রাণহীন নিথর শরীরটা ছপাত করে উঠোনের জমে থাকা জলে পড়ে গেল। কথায় বলে, বিশ্বে যা কিছুর শুরু আছে তার শেষও আছে। সমস্যার পাশাপাশি সমাধানও আছে। যতদিন মানুষ সেই সমাধানের খোঁজ না পায় ততদিন জীবন চক্রবুহের ভেতর লাট্টুর মতো পাক খেতে থাকে। জগার মৃত্যুর পর সেই অপার্থিব জীবের কথা আবার সেই আতঙ্কের ছায়া সারা গ্রামটাকে গ্রাস করল। আজকে হয়তো আমি বা আপনি বিভিন্ন তথ্যসূত্র থেকে পাণ্ডববার পরিচয় পেয়েছি, বা তার হাত থেকে পরিত্রাণের পথ হয়তো আমাদের জানা আছে। সেদিন কিন্তু বাসন্তীপুর গ্রামের মানুষ এসব কিছুই জানত না। তবুও তারা ঈশ্বরের কৃপায় মুক্তি পেয়েছিল পাণ্ডববার হাত থেকে।
গ্রামের মন্দিরের পুরোহিত দীননাথ শাস্ত্রীর নাতনির বয়স দেখতে দেখতে 8 বছর হলো। দেখলে মনে হয় শিশির ঝরা শরতের সদ্য ফোটা পদ্ম। যেমন মুখের গঠন তেমনি রং, যেন ঠিক লক্ষ্মী প্রতিমা। কিন্তু সে না পারে চোখে দেখতে, না পারে কানে শুনতে। হরিণের মতো কালো চোখ দেখে দীননাথ ঠাকুর নাতনির নাম রেখেছিলেন কাজল। কাজল প্রতিদিন ঠাকুর দাদার সাথে মন্দিরে যায়। চোখে না দেখতে পেলেও এতদিনে সে মন্দিরের সব কাজ শিখে গেছে। তার মতো নিখুঁত মালা গাঁথতে হয়তো এ গ্রামে আর কেউ পারে না। মন্দিরের কাজ শেষ করে প্রতিদিন ঠাকুর দাদার সাথে আবার সে বাড়ি ফিরে আসে। বর্ষা তখন সম্পূর্ণ গ্রামে জাঁকিয়ে বসেছে। কয়েকদিন একটানা বৃষ্টি হলে পথ ঘাট জলে ডুবে যাচ্ছে, আবার 2-1 দিনের মধ্যে তা ঠিকও হয়ে যাচ্ছে। সেদিন সকাল সকাল বেণীমাধব ঘোষাল এসে উপস্থিত হয়েছেন ঠাকুর মশাইয়ের বাড়ি। বেণীমাধব ঘোষালকে এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি বলা যেতে পারে। চাল আর আলুর গুদামের পাশাপাশি তেজারতির ব্যবসাও আছে। ঠাকুর মশাই, আমি কিন্তু আজ একটা আর্জি নিয়ে এসেছি আপনার কাছে। আপনার এই বয়সে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু আপনি বারণ করতে পারবেন না। ধরে নিন এটা আপনার বৌমার আবদার। তুমি নিঃসংকোচে বলো বেণীমাধব, আমি নিশ্চয়ই চেষ্টা করব। বলছিলাম ঠাকুর মশাই, গ্রামের অবস্থা তো আপনি সব জানেন। কারোরই ব্যবসার অবস্থা ভালো না। তার মধ্যে একটা বাড়তি আতঙ্ক তো ছড়িয়েই আছে। তাই আমি আর আপনার বৌমা মিলে স্থির করেছি মন্দিরে একদিন মায়ের পুজোর আয়োজন করব। সেদিন গ্রামের সবাইকে ভোগ খাওয়ানো হবে। আপনাকে কিন্তু নিজে দাঁড়িয়ে সব ব্যবস্থা করতে হবে ঠাকুর মশাই। সে তো খুব ভালো কথা। বেণীমাধব, তুমি আর বৌমা গ্রামের মানুষদের জন্য যে এত চিন্তা করছো, এটা ভেবেই বেশ ভালো লাগছে আমার বেণীমাধব। হ্যাঁ, তাহলে আপনি পঞ্জিকা দেখে একটা শুভ দিন ঠিক করুন। পঞ্জিকা দেখার কিছুই নেই, মায়ের পুজো যেদিন করবে সেই দিনই শুভ। তবে তুমি যখন বলছো তখন 2 দিন বাদেই পূর্ণিমা, চাইলে সেদিন করা যেতে পারে। কিন্তু নির্দিষ্ট দিনে সকাল থেকেই মায়ের পুজোর আয়োজন চলছে মন্দিরে। আজকে সবার বাড়িতে উনুন বন্ধ। পুজো শেষে একেবারে সবাই ভোগ খাবে। কিন্তু আজ সকাল থেকে আকাশটা কেমন যেন মুখ ভার করে আছে। ফাঁক ফোকর দিয়ে 2-1 বার সূর্যি উঁকি মারলেও তার তেজ খুবই কম। গ্রামের মানুষ মাঝে মাঝে আকাশের দিকে তাকাচ্ছে আর 2 হাত জড়ো করে কপালে ঠেকাচ্ছে। এ যেন তাদের আন্তরিক আবেদন, যাতে অন্তত আজকের দিনটা গ্রামের মাটিতে বৃষ্টি না নামে। সন্ধ্যাবেলা ঢাকের বোল উঠেছে মন্দিরে। ঠাকুর মশাই আরতি করছেন। গ্রামের মেয়ে বউরা শঙ্খ আর উলুধ্বনিতে মাতিয়ে তুলেছে মন্দিরটাকে। কিন্তু সেই সমস্ত শব্দকে ছাপিয়ে প্রকৃতি উন্মত্ত হয়ে উঠেছে। কালচে আকাশে রাশি রাশি মেঘ গর্জন করছে। পাগল হাওয়ায় তোলপাড় হয়ে যাচ্ছে চারিদিকের গাছপালা। গর্জন করে খুব কাছেই কোথাও একটা বাজ পড়ল। তারপর আকাশ ভেঙে বৃষ্টি নামল বাসন্তীপুরের মাটিতে। আজকের বৃষ্টির দাপট যেন অন্য দিনের তুলনায় অনেক বেশি। আগের বৃষ্টির জল সবে পথঘাট ছেড়ে খাল বিলে ফিরে গেছিল, সেগুলো বাঁধন ছাড়া হয়ে আবার উপচে এলো। ঠাকুর মশাইয়ের সাথে পরামর্শ করে ঠিক করা হলো, মায়ের ভোগ খাওয়া শেষ করে দলে দলে সকলে যে যার বাড়ি ফিরবে। একা ফেরা চলবে না, কারণ এই রকম জল থই থই বর্ষায় তাদের গ্রামে যে কি বিভীষিকা নেমে আসে
সেই ব্যাপারে তারা এতদিন ভালোই অবগত। খাওয়া দাওয়া শেষ করতে বেশ রাত হয়ে গেল। শেষমেশ গ্রামের সকলেই প্রায় একসাথে রওনা হলো। আসলে গ্রামে ঢোকার পথেই পড়বে সেই আম বাগান, আর তার পাশে সেই আম পুকুর। তাদের সামনে নাতনির হাত ধরে হেঁটে চলেছেন ঠাকুর মশাই, পাশে বেণীমাধব ঘোষাল আর পাখিরা পেছনে। সবার পায়ের রাস্তা জমা জলে ছলাৎ ছলাৎ শব্দ তুলেছে। চল থই থই, চল থই থই, জলের বেদনে আসে পুকুরে, জলের নিচে ডোবা বাজে। হঠাৎ একটা নাকি সুরে মেয়েলি কণ্ঠ ভেসে এলো। নিমেষেই যেন চলা থেমে গেল সবার। জোড়ায় জোড়ায় চোখ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেই শব্দের উৎস খোঁজার জন্য। আবার ভেসে আসছে সেই শব্দটা, সাথে একটা পৈশাচিক নারকীয় হাসিতে ভরে উঠে চারিদিক। জলের বেদনি আসে পুকুরে, জলের নিচে ডোবা বাজে। বেণীমাধব ঘোষাল ঠাকুর মশাইয়ের কানের কাছে মুখ নিয়ে এসে প্রশ্ন করল, কিছু শুনতে পেলেন ঠাকুর মশাই? কোনো কথা বলো না বেনি, এক মনে মাকে স্মরণ করো। মনে রেখো, কানাই রাখাল আর জগার মৃত্যুর কারণ ওই পাণ্ডুব্বা। পাণ্ডুব্বা কি ঠাকুর মশাই? জলে ডুবে মৃত্যু হলে তার অতৃপ্ত আত্মা পাণ্ডুব্বা হয়। তার মানে নিতাই খুঁড়ো নেই? ঠিক বলতে পারবো না, তবে হতে পারে। বৃষ্টির পর মেঘ কেটে যেতেই চাঁদের আলোয় চরাচর আবার স্পষ্ট হয়ে উঠেছে। ওরা এখন যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে 15 হাত দূরে একটা বট গাছ। ঠাকুর মশাইয়ের দৃষ্টি স্থির হয়ে আছে সেই দিকে। কিছু একটা ঝুলছে গাছটার ডাল থেকে। তিনি তর্জনী নির্দেশ করে সবাইকে সেই দিকে দেখালেন। সত্যি গাছটার ডাল থেকে উল্টো হয়ে কিছু ঝুলছে। ঠাকুর মশাই সবাইকে চুপ করতে ইঙ্গিত করলেন। জিনিসটা নিচে নেমে হাঁটু জলের মধ্যে দিয়ে ক্রমশ হেলে দুলে এগিয়ে আসছে সামনের দিকে। জগার বউ যেমন বলেছিল অবিকল সেই রূপ। মুখ দিয়ে বের হচ্ছে সেই শিহরণ জাগানো অপার্থিব শব্দগুলো। চল থই থই, চল থই থই, জলের বেদনি আসে পুকুরে, জলের নিচে ডোবা বাজে। থামলে কেন দাদু? বাড়ি চলো তাড়াতাড়ি। নাতনির মুখটা হাত দিয়ে চেপে ধরলেন ঠাকুর মশাই। অর্ধমানবী সেই প্রাণীটা এবার তাদের একেবারে সামনে এসে দাঁড়িয়েছে। প্রায় সমস্ত গ্রাম যখন সাক্ষাৎ মৃত্যুকে সামনে পেয়ে রক্ত শূন্য বুকে প্রহর গুনছে, তখন ওই সহজ সরল 8 বছরের মেয়েটা ভাবলেশীন ভাবে দাঁড়িয়ে আছে। কারণ তার চোখ যাকে দেখতে পায় না, কান যার স্পষ্ট শব্দ শুনতে পায় না, তাকে সে ভয় পাবে কেমন করে?
সেই পৈশাচিক আত্মা তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে উপভোগ করছে একদল জীবিত মানুষের উপস্থিতি। তার মুখ থেকে ঝরে পড়ছে লোভাতুর লালারস। সে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বেছে নিচ্ছে তার প্রথম শিকার। কাজলের দিকে নজর পড়তেই তার মুখ ফেটে উঠল এক কঠিন হাসি। হয়তো তাকেই সে বানাতে চায় আজ রাতের প্রথম শিকার। বিধাতাও হয়তো তার লেখনীর শেষ আঁচড় টানার জন্য প্রস্তুত হয়েছিলেন। ধা করে একটা মস্ত অজগরের মতো ছবল মারতে এগিয়ে এলো সেই ভয়ানক মূর্তি, কিন্তু কাজলকে স্পর্শ